ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তথ্য প্রথমে পড়বো, বোর পরমাণু মডেল পড়বো, জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। বেশ লম্বা লেকচার, দেখা যাক কতটা কি করতে পারি। আচ্ছা, প্রথমে আসো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তথ্য। দেখি কোয়ান্টাম তথ্য এখানে দেয়া আছে, কোয়ান্টাম তথ্যটা নিচে দেয়া আছে। এখানে আছে। আচ্ছা, আলো সম্পর্কে তোমাদের ধারণা কি? আলোর বেগ কত? বায়ু মাধ্যমে আলো, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 কিলোমিটার পার সেকেন্ডে। কিলোমিটার কি? 3 লক্ষ কিলোমিটার। 3 ইন্টু 10 টু দি পাওয়ার কি 8। আচ্ছা, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 3 পর 10 টু দি পাওয়ার 8 দিলে কি দাঁড়ায়? 1 2 3 4 5 6 7 8 একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি এই পর্যন্ত যদি কি বাদ দেই তাহলে এটা কি হচ্ছে? 3 লক্ষ না, লক্ষের হিসেবে না, ঠিক আছে। 1000 দ্বারা যদি ডিভাইড করি আমরা তাহলে কি দাঁড়ায়? 3, তারপর কি 3টা শূন্য তো বাদ যায়, 5টা শূন্য থাকে, আর 3 লক্ষ কিলোমিটার, 5টা শূন্য থাকে, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এটা কি বোঝা গেছে সবার? তাহলে মিটার পার সেকেন্ড অথবা 3 ইন্টু কি 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার কি পার সেকেন্ড, অথবা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কি কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আলোর বেগ। আলোর বেগ, আলো তো তরঙ্গ আকারে চলে। আলো কি করে? তরঙ্গ আকারে চলে, আলোর কণাগুলো তরঙ্গ আকারে চলে। আচ্ছা, এখন আলোর তরঙ্গ আকারে চললে আলোর কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে ল্যামডা, আর কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে আলোর বেগের সাথে কম্পাঙ্ক আর এটা কি তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের সম্পর্ক কি? আদনান বলো দেখি। স্যার আমি বলবো। বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক গুণন দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা, আমরা হয়তো 19 এ সি সমান ভি সমান এফ ল্যামডা পড়ছি। ভি সমান এফ ল্যামডা পড়ছো না তোমরা? আর এখানে আলোর ক্ষেত্রে আমরা পড়বো সি সমান নিউ ল্যামডা। এটা নিউ ল্যামডা। একটু এই বাহুটা একটু লম্বা করে দিয়ে একটু বাঁকা করে দিতে পারি, তাহলে নিউ ল্যামডা, অনেকটা 9 এর মতো। তাহলে এখানে সি হচ্ছে আলোর বেগ, নিউ হচ্ছে আলোর কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটা একটা সাধারণ সম্পর্ক। আচ্ছা, এটার সম্পর্কটা তোমরা সবাই জানো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। 1 হার্টজ ইকুয়াল কি লেখা যায়? 1 পার 746 ওয়াট। আচ্ছা, 1 পার সেকেন্ড আমরা বলবো, মানে অন্য একক। তাহলে কম্পাঙ্কের একক পার সেকেন্ডও হতে পারে, পার সেকেন্ড মানেই হচ্ছে হার্টজ। আচ্ছা,
1 পার সেকেন্ড সমান সমান 1 হার্টজ। যাই হোক, এটা হচ্ছে এরকম, তার মানে কি প্রতি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। প্রতি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কম্পাঙ্ক। এই যে এখানে একটু বিষয়গুলো দেখো। আরেকটা আছে তরঙ্গ সংখ্যা, নিউ বার। নিউ বারটা কি? শোনো, কম্পাঙ্ক হচ্ছে মনে করো আলো 1 সেকেন্ডে অনেক দূরত্ব অতিক্রম করলে এটা হচ্ছে মনে করো কি 3 লক্ষ কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে গেছে। তাহলে এটা দূরত্বটা কত? 3 × 10⁵ কিলোমিটার, 1 সেকেন্ডে গেছে না? এখন এই 3 × 10⁵ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে দেখা যায় যে অনেকগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা এত বড় সংখ্যা ব্যবহার করার যে সমস্যা, সেই সমস্যাটা থেকে উত্তরণের জন্য কি করি? প্রতি 1 সেন্টিমিটার, মনে করো এই দূরত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে প্রতি 1 সেন্টিমিটার বা 1 মিটারের মধ্যে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হলো সেটা বের করতে পারি। তাহলে 3 × 10⁵ এটা হচ্ছে আলোর বেগ, মনে করো সি ধরলাম। তাহলে সি দূরত্ব অতিক্রম করার সময় মনে করো নিউ সংখ্যক পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। তাহলে একক দূরত্ব অতিক্রম করার সময় কি হবে? নিউ ডিভাইডেড বাই সি সংখ্যক কি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। তাহলে এটাকেই বলা হচ্ছে নিউ বার। নিউ বার বা তরঙ্গ সংখ্যা। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে উৎপন্ন স্পন্দন সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে। তাহলে নিউ বার সমান সমান নিউ বাই সি, আবার সি সমান সমান নিউ ল্যামডা, নিউ নিউ ক্যান্সেল, তাহলে থাকে কি 1/λ। তার মানে তরঙ্গ সংখ্যা বিষয়টা হচ্ছে 1/λ। তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত বিষয় হচ্ছে তরঙ্গ সংখ্যা, নিউ বার। এটা কি বোঝা গেছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এগুলো তো জানোই। আচ্ছা, এখানে খেয়াল করো, এটা হচ্ছে আলোর স্পন্দন 2 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে, আর 4টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। 4টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। তাহলে এখানে খেয়াল করো, ল্যামডা সমান 0.5 সেন্টিমিটার ওয়েভ লেন্থ। কেন? খেয়াল করো যে এখানে কেটা হচ্ছে কি ওই নিউ বারের জায়গায় ইউজ করছে, নিউ বার। তাহলে 4টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় 2 সেন্টিমিটার দূরত্বে। তাহলে একক দূরত্বে, তাহলে 2 সেন্টিমিটার দূরত্বে পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় 4টি। তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে কি 4/2। তার মানে কি 2 সাইকেল পার সেন্টিমিটার। প্রতি সেন্টিমিটারে কি হয়? 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। তাহলে 2 পার সেন্টিমিটার, তাহলে প্রতি সেন্টিমিটারে 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। তাহলে আমাদের পূর্ণ স্পন্দন সংখ্যাকে 2 দ্বারা ভাগ, দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা কি পাই? নিউ বার তরঙ্গ সংখ্যা পাবো প্রতি একক দূরত্বে। এখন যদি এটা দূরত্বটা কি সেন্টিমিটারে পরিমাপ না করে মিটারে হইতো, তখন এটা কি মিটার এককে আসতো, 2 পার মিটার। তাহলে প্রতি মিটারে 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে এরকম। এটা কি বোঝা গেছে? জি স্যার। কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে উৎপন্ন স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। একে নিউ দ্বারা এখানে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই যে নিউ ফ্রিকোয়েন্সি, নিউ সমান সমান c/λ, বা c সমান সমান কি নিউ ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি নিউ সমান সমান হচ্ছে কি c/λ। আচ্ছা, তাহলে c হচ্ছে আলোর কি বেগ, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো,
তো এটাকে কি একটা দশা বলে। কোন একটা নির্দিষ্ট বিন্দুতে পরপর কোন নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার পর যদি ওই আবার একই রকম অবস্থান ফিরে আসে, তাহলে প্রত্যেকটা বিন্দুকে বলা হয় একটা কি দশা। তাহলে এটাকে বলা হয় সমদশা বা ফেজ। তাহলে একটা ফেজ থেকে আরেকটা ফেজের এই যে অতিক্রান্ত দূরত্বটাকে বলা হয় কি ল্যামডা। এগুলো তো জানো। তাহলে এটা একটা যদি দশা হয় তাহলে এটা আরেকটা দশা। তাহলে এই দশা থেকে এই দশার মধ্যে দূরত্বটাকে বলা হবে ল্যামডা। অথবা এটাকে যদি কি পাদবিন্দু বলা হয়, এগুলাকে শীর্ষ বলে। তাহলে এক পাদবিন্দু থেকে আরেক পরবর্তী পাদবিন্দুর দূরত্বটাকেই বলা হচ্ছে কি ল্যামডা। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে তরঙ্গের বিভিন্ন অবস্থা। আর তরঙ্গ, লাম্বিক তরঙ্গ, এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো। আমি ওগুলো আবার দেখাচ্ছি না, ফিজিক্সে আরো পড়বা। এটাকে কি তরঙ্গের চূড়া বলে, আর এটাকে তরঙ্গের কি থ্রো বলে বা পাদবিন্দু বলে। আর ওয়েভ লেংথ হচ্ছে এক তরঙ্গ শীর্ষ থেকে আরেক তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব। এগুলো জানোই তোমরা। আচ্ছা, এখানে 1 সেকেন্ড সময়ে নাম্বার অফ অসিলেশন যদি 2 হয়, 1 সেকেন্ড সময়ে যদি দুটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, তাহলে ফ্রিকোয়েন্সি এটা সমান সমান কি হবে 2 ডিভাইডেড বাই কি 1। তার মানে কি 2 হ্যাঁ 2 হবে। ঠিক আছে, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি হবে কি 2। 2 তে একক সময়ে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেটাই হচ্ছে কি কম্পাঙ্ক। এটার একক হবে হার্টজ। আর এখানে সময়ের একক সবসময় সেকেন্ডে ব্যবহার করতে হবে। তাহলে সেকেন্ডটা উপরে গেলে 5 সেকেন্ড। দেওয়া আছে। এটা ফ্রিকোয়েন্সি যে ভুল দেয়া আছে, এটা নেটের পিক। ওকে, ও এটা এটা ঠিক আছে। আমরা যেটা বুঝতেছি এটা ঠিক আছে। এখানে বলছে 2.5 মানে 2.5। বুঝছো কি 2.5 2.5 মানে কি 2.5। আর সময় যদি বললাম। হ্যাঁ ওকে, আচ্ছা। এখন এই যে এখানে ছোট ছোট কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো পারবা। যে আলো তরঙ্গ দৈর্ঘ্য যদি এত ন্যানোমিটার হয়, এখন এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ হচ্ছে দৈর্ঘ্যের একক পরিবর্তন করা, শক্তির একক পরিবর্তন করা, এগুলো শিখতে হবে। এগুলোর জন্য এই কাজগুলো দিচ্ছি, সবাই খেয়াল করো। এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হচ্ছে 3.96 ইন্টু 10⁻⁻² ন্যানোমিটার বলে তরঙ্গ সংখ্যা কত, কম্পাঙ্ক কত, দুইটা বিষয় চাইছে। তাহলে তরঙ্গ সংখ্যা নিউ বার সমান সমান 1 বাই কি ল্যামডা। আমাদের সূত্র এটা। এখন ল্যামডার মানটা আমরা কি ন্যানোমিটার স্কেলে ব্যবহার করব না, হয় সেন্টিমিটার স্কেলে ব্যবহার করব। সেন্টিমিটার স্কেলটা ব্যবহার করি সিজিএস সিস্টেমের জন্য, সিজিএস সিস্টেম। আর এসআই এককটা ব্যবহার করি, এসআই এককে কি মিটার। এসআই এককটাই আবার এমকেএস সিস্টেম, মিটার কেজি সেকেন্ড, ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা। ওকে, তো সিজিএস সিস্টেমে যদি আমরা কাজ করি তাহলে দৈর্ঘ্যের একক ইউজ করব সেন্টিমিটার, আর এসআই সিস্টেম বা এমকেএস সিস্টেম ইউজ করলে দৈর্ঘ্যের একক ব্যবহার করব মিটার। এখন আসো মিটারের সাথে ন্যানোমিটারের সম্পর্ক কি, এটা উপরের দিকে একটু দেয়া আছে, খেয়াল করো সবাই। এইটা দেখা যাচ্ছে কি তোমাদের যে 1 মিটার ইকুয়াল 10 ডেসিমিটার ইকুয়াল কি 100 সেন্টিমিটার ইকুয়াল 1000 কি মিলিমিটার ইকুয়াল 10⁶ মাইক্রোমিটার ইকুয়াল 10⁹ ন্যানোমিটার ইকুয়াল 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এই লাইনটা তোমাদের মুখস্থ রাখতে হবে, মাথায় থাকবে কি? জি স্যার। জানাই আছে তো, এগুলো জানা বিষয়। জি স্যার। তাহলে 1 মিটার ইকুয়াল 10⁻³ মিলিমিটার,
সমান সমান 10 টু দি পাওয়ার 6 1000 দ্বারা ভাগ করলে মিলিমিটারকে 1000 দ্বারা গুণ করলে হচ্ছে কি মাইক্রোমিটার আসে, আর মাইক্রোমিটারকে 1000 দ্বারা ভাগ করলে কি মিলিমিটার হবে। আবার মিলিমিটার আসে, হ্যাঁ, মাইক্রোমিটারকে 1000 দ্বারা গুণ করলে ন্যানোমিটার হবে, তার মানে 10 টু দি পাওয়ার ন্যানোমিটার আসে, 9 ন্যানোমিটার। 9 আবার ন্যানোমিটারকে 10 দ্বারা গুণ করলে অ্যাংস্ট্রম হবে, 10 দ্বারা গুণ করলে অ্যাংস্ট্রম। আচ্ছা এখন খেয়াল করো, এখানে 1 ন্যানোমিটার ইকুয়াল হচ্ছে 10 অ্যাংস্ট্রম, 1 ন্যানোমিটার ইকুয়াল 10 অ্যাংস্ট্রম। ছোট কাজ গুরুত্ব বেশি, এটা মাথায় রাখবে। তাহলে 1 মিটার ইকুয়াল কি 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, 1 মিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। এগুলো নির্দিষ্ট করে এভাবে বলতে হবে। আচ্ছা 1 সেন্টিমিটার ইকুয়াল কত ন্যানোমিটার? তো 10 to the power 4 হয়নি, 10 to the power 7. 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। তার মানে ন্যানোমিটারটা হচ্ছে 1 সেন্টিমিটারের তুলনায় 1 কোটি ভাগের 1 ভাগ। 1 সেন্টিমিটারকে যদি আমরা 1 কোটি ভাগ করি, 1 কোটি ভাগের একটা ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। আচ্ছা তার মানে কি এই যে মিটারটা আছে না, মিটার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার 2। তাহলে এই পাশে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2 আর এই পাশে 10 টু দি পাওয়ার 9, কাটাকাটি করলে থাকে কি 10 টু দি পাওয়ার 7। তার মানে 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। এগুলো মুখস্থ করতে হবে, কারণ তোমরা এরপর কাজ করবে অনেকটা কি সাবকনসিয়াস মাইন্ড দিয়ে। এখন যেমন তোমাদেরকে যদি বলা হয় 1 কিলোমিটার সমান সমান কত মিটার, এটা কিন্তু মুখস্থ বলো না, এটা তোমাদের একবারে কি কণ্ঠস্থ হয়ে গেছে, শোনার সাথে সাথে কণ্ঠে চলে আসে। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1000 মিটার। তাহলে এটা যেমন বলতে পারো, ঠিক সেরকম এই যে অন্য যে কোনো এককে কনভার্ট করার বিষয়টা এত ইজিলি করতে হবে। এজন্য বেশি করে প্র্যাকটিস এমন ভাবে করবা যেন সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এরকম, আমরা যখন কোনো একটা কাজ করি, যেমন সাইকেল কে কে চালাতে পারো? সবাই স্যার পারে স্যার। পারি তো। আচ্ছা সবাই চালাতে পারো। প্রথমে পারি। সাইকেল চালানোর জি সময় স্যার পারি। পাচ্ছ কিনা এটা কিন্তু মনে করে করে ঘুরাইছো, ব্রেক ধরার সময় কি মনে করে ধরছো, সামনে কাউকে দেখলে বেলটা বাজাইছো মনে করে, কিন্তু যখন অভ্যস্ত হয়ে গেছো এখন প্যাডেল মারো, এটা মনে করে প্যাডেল মারো না, আপনা আপনি তুমি কি প্যাডেলে পা থাকলেই প্যাডেল মারো, ব্রেকে হাত থাকলে কখন ব্রেক করা লাগবে এটা মনে করে তোমাকে আর কি ব্রেক ধরা লাগে না, বেল বাজানোর সময় মনে করে বেল বাজানো এমনিতেই কি চলে আসে। এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে। তাহলে আমাদের এই যে ছোট ছোট যে ইউনিট কনভার্ট করার কাজগুলো এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড দিয়ে করবা, এমন ভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা আর এখানে একটা শক্তির একক পরিবর্তনের বিষয় দেওয়া আছে, 1 জুল ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 আর্ক। জুল হচ্ছে এসআই একক, শক্তির এসআই একক হচ্ছে জুল, আর শক্তির সিজিএস একক হচ্ছে আর্ক। সিজিএস একক হচ্ছে কি আর্ক, এগুলো মুখস্থ করতে হবে। উচ্চারণ করব আমরা আর্ক, বা ক হতে পারে, সমস্যা নেই, আর্ক। ওকে, আবার 1 আর্ক ইকুয়াল 6.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইলেকট্রন ভোল্ট। এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, না সিজিএস সিস্টেম না এসআই সিস্টেম। এজন্য ইলেকট্রন ভোল্ট দেয়া থাকলে সিজিএস সিস্টেমে আমরা যদি কাজ করতে চাই তাহলে আর্কে কনভার্ট করে নেব, আর যদি এসআই সিস্টেমে কাজ করতে চাই তাহলে কি এই যে জুলে কনভার্ট করে নেব। তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে আর্কে কনভার্ট করার জন্য এই রিলেশনটা মাথায় রাখতে হবে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার জন্য এই রিলেশন মাথায় রাখতে হবে। ওকে, এগুলো আমরা কিন্তু এখনো প্লাঙ্কের তত্ত্বে যাই নাই, আমাদের এই বিষয়গুলো প্লাঙ্কের সাথে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাথে রিলেটেড বলে আমরা একটু জেনে নিলাম।
দাদা এগুলা কি? এগুলো হচ্ছে কিছু মৌলিক বিষয় আর কি। আমরা এতক্ষণ যেগুলো জানলাম কিছু কি বেসিক বিষয়। দেখেই তো মাথা ঘুরতেছে। না, এগুলো তোমরা পরে মাথা ঘোরার কিছু নাই। আচ্ছা, এখানে যে কাজটা আমরা করতেছিলাম এটা না। আচ্ছা, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান ল্যামডা সমান সমান 3.96 ইন্টু 10⁻² ন্যানোমিটার। এখন তোমরা যে তরঙ্গ সংখ্যা বের করবা সেটা সিজিএস সিস্টেমে বের করতে চাও না এসআই সিস্টেমে বের করতে চাও, এটাকে তোমাকে আগে মাইন্ডে সেটিং নিতে হবে। মাইন্ড সেটিংটা নিয়ে তারপর কাজ করবা। ধরো তরঙ্গ সংখ্যা তোমরা এসআই সিস্টেমে বের করবা, তাহলে এসআই সিস্টেমে বের করতে গেলে এটাকে অবশ্যই মিটার এককে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে মিটার করব কিভাবে? ন্যানোমিটারকে মিটার, দেখো 1 মিটার ইকুয়াল 10⁹ ন্যানোমিটার। 9 ন্যানোমিটার। 10⁹ ন্যানোমিটার। আচ্ছা, যদি আমরা এটাকে 1 ন্যানোমিটার বলি তাহলে 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? তাহলে এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইডকে 10⁹ দ্বারা ডিভাইড করলে এটা 10⁻⁹ 10⁻⁹ -9 মিটার। তাহলে আমরা এই যে ন্যানোমিটারকে জায়গাটায়, ন্যানোমিটারের জায়গায় যদি এটা লিখি, ওয়ানটা মনে করো বাদ, তাহলে ন্যানোমিটারের জায়গায় 10⁹ মিটার যদি এখানে গুণ করে দেই, এখন আমরা কনভার্ট করার কাজগুলো সব -9, সব কি করব? গুণ করে করব। -11। তাহলে 3.96 ইন্টু 10⁻⁻11 এটা বুঝছি। তাহলে নিউ বার সমান কি দাঁড়াবে? 1/λ, তার মানে 1/3.96 into 10⁻11। তাহলে আমরা যদি 1 শুধু 11 হবে। কত আসে? শুধু 11 হবে। না, -11 ঠিক আছে। মানে স্যার -11 শুধু 11 কেন? কত আসে? মানে -11 উঠলে যাবে। না, এটা ভাগ করে বলো না। -2 তো। তাহলে এটা ইনভার্স করে মানটা বলো। 3.96 গুণন 10⁻11। ভুল করছো তুমি। 1/3.96 করো, কত আসে? 2.52 আমি তো ভাই দেখি নাই। হুম, 2.52 10 to the 2.5252 into 10⁻10। 10⁻12 10⁻12 ওকে, হতে পারে ইনটু 10⁻⁻12। এটা নিউ বার। তাহলে নিউ বারের একক কি? এখানে যেহেতু ল্যামডার একক মিটার, মিটারটা উপরে গেলে হবে পার মিটার, মিটারটা উপরে গেলে হবে কি? এইটা বলেন স্যার, আমি তো নিউবার দেখি নাই। স্যার নিউ এর উপর বার কেন হইলো? ওই যে এটা আমরা তরঙ্গ সংখ্যা বের করছি, তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার। তরঙ্গ সংখ্যাকে কেউ নিউ বার দ্বারা প্রকাশ করা হয় না? এই যে এখানে দেখো, জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে একে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। নিউ বার সমান সমান 1/λ। ওকে, আচ্ছা, এগুলো ছোট ছোট জিনিস, একবারে ছোট, কিছুদিন পর এগুলাকে কিছুই মনে হবে না, কারণ এগুলো মৌলিক বিষয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা ওখানে আমরা তরঙ্গ কম্পাঙ্কটা বের করি নাই। এই যে এখানে শুধু তরঙ্গ সংখ্যা বের করছি, তাহলে আরেকটা বের করতে বলছে কম্পাঙ্ক কত। তাহলে কম্পাঙ্কের মান কত হবে? নিউ সমান সমান কি c/λ না? আচ্ছা, ধরো এসআই সিস্টেমে কাজ করতেছি, তাহলে এটা কি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ ডিভাইডেড বাই ল্যামডার মান কত? 3.96 into 10⁻² ন্যানোমিটার। 10⁻11। তাহলে কত আসে এটা ক্যালকুলেশন করলে? এটা 11
ক্যালকুলেশন করতে হবে। 7.57 গুণন 10 to the power 18 একক কি হবে? এই যে মিটার মিটার ক্যান্সেল, কম্পাঙ্কের একক পার Per সেকেন্ড second. পার সেকেন্ড মানে কি? সেকেন্ড ওকে, এটা বুঝছো তো? এটা একবারে সহজ কাজ এগুলো। তোর সূত্রগুলো মনে রাখতে হবে আর কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে এই। আচ্ছা তাহলে এই যে শোনো, মডেল 1.2, মডেল 1.3, মডেল 1.4, এই তিনটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই তিনটা করে তোমরা ছবি পাঠাবা। তোমাদের গত দিনের কাজগুলো আজকে দেখবো। স্যার আগে পিডিএফ ফাইলে কি আছে দিছেন? হ্যাঁ আছে আছে। অথবা এই যে ভিডিও হচ্ছে, তোমরা ভিডিওর এই অংশে গিয়ে দেখবা যে এই তিনটা তোমরা কি বের করে পজ করে দিয়ে কাজটা করে ফেলবা খাতায়। বুঝছো কি? ওকে জি স্যার। আচ্ছা স্যার। এখন আসো আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য আসছে। প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য। প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য কি? তাহলে সহজভাবে, আচ্ছা তার আগে আমরা একটু দেখি ম্যাক্স প্লাঙ্কের তড়িৎচুম্বক ম্যাক্স ওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, যে কোনো একটা বস্তু, চার্জগ্রস্ত বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে সেটা থেকে শক্তি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। তার মানে কি? শক্তি যে নির্গত হয় এটা স্বতঃস্ফূর্তভাবে, কোনো বিচ্ছিন্নতা নাই। কিন্তু ম্যাক্স প্লাঙ্ক বলছেন কোন বস্তু থেকে আলো স্বতঃস্ফূর্তভাবে এভাবে কি নিরবিচ্ছিন্নভাবে বের হয় না। এটা কিভাবে হয়? বিচ্ছিন্ন শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে। যে কোনো বস্তু থেকে আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে নির্গত হয় বা বিকিরিত হয়। এটাই হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য, আলোর কোয়ান্টাম তথ্য। তাহলে এটা ম্যাক্স ওয়েল বলছে কি নিরবিচ্ছিন্নভাবে বের হয়, আর প্লাঙ্ক বলছে নিরবিচ্ছিন্নভাবে না, বিচ্ছিন্ন শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বিচ্ছিন্ন। তার মানে এই যে এখানে আলোর কণাগুলো কয়েকটা, কতগুলো আলোর কণা মিলে একটা ক্ষুদ্র প্যাকেট, এগুলো বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আর একটা ক্ষুদ্র প্যাকেট বের হবে, তারপর কিছুক্ষণ পর আরেকটা ক্ষুদ্র প্যাকেট বের হবে, এরকম। তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট গুলো এগুলো কি তরঙ্গ আকারে চলে। আচ্ছা সবাই একটু খেয়াল করো যে প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য অনুসারে কোনো বস্তু থেকে যখন আলো নির্গত হয়, এটা একটা বস্তু, এটা থেকে যখন আলো নির্গত হবে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে, নিরবিচ্ছিন্ন ভাবে না, বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত হবে। আর ম্যাক্স ওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলছে যে এদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা থাকবে না, একটার পর একটা কি এরকম বের হতেই থাকবে। তাহলে ওটা হচ্ছে, তাহলে স্যার সঠিক কোনটা সঠিক, নিরবিচ্ছিন্ন ভাবে বের হয় না বিচ্ছিন্ন ভাবে? দুটাই সঠিক। এখন ইয়া আছে। আচ্ছা আমরা আসতেছি। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য বলছে কি কোন বস্তু থেকে আলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে নির্গত বা বিকিরিত। আর ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তথ্য বলছে চার্জগ্রস্ত কোন বস্তু থেকে সতত মানে সর্বদা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরিত হতে থাকবে। তো পার্থক্য এই কথাগুলোতে। আচ্ছা এখন দেখো এখানে এখানে আকারে বিকিরিত হবে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বগুলো। ওকে, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটগুলো কি তরঙ্গ আকারে চলবে। আচ্ছা তরঙ্গ আকারে চললে তরঙ্গের কি থাকবে? কম্পাঙ্ক থাকবে। আচ্ছা কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়। আর ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে
ওই কোনো আলোর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। আলোর শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। সাময়িক এটা লাগাও তো। বা ই সমান সমান কি এইচ নিউ। তাহলে আলোর শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। যে আলোর কম্পাঙ্ক যত বেশি হবে ওই আলোর শক্তিও কি হবে তত বেশি হবে। কম্পাঙ্ক কম হবে, স্পন্দন কম উৎপন্ন হবে, তার মানে তার শক্তিও কম। আচ্ছা, খেয়াল করো একটু যে এখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এইচ এর মান আছে, মানটা মুখস্থ করতে হবে 6.626 into 10 to the and power 10 to কত? the minus 34 27 oh 27 arc second। আর যদি এটা এসআই সিস্টেমে আমরা বলি 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। তাহলে একটা সিজিএস সিস্টেমে আর একটা এসআই সিস্টেমে দেখো জুল আর আর্গের সম্পর্ক। 1 জুল ইকুয়াল কত আর্গ? 10 to the power 7 আর্গ, মানে কি 1 কোটি আর্গ। ওকে, তার মানে এটাকে কি এই মানটাকে যদি আমরা 10 to the power 7 দ্বারা গুণ করি এই মানটা পাওয়া যাবে। ওকে, অথবা এটাকে 10 to the power 7 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এটা পাওয়া যাবে। ওকে, মান দুটো মুখস্থ করবা। আর এখানে হচ্ছে সাধারণভাবে আলো, এটা যদি এরকম দেখাচ্ছে, এগুলো হচ্ছে প্লাঙ্কের মতে নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র শক্তিকে কোয়ান্টাম বলে। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যে শক্তি বিকিরিত হয় ওই ক্ষুদ্র শক্তির প্যাকেটগুলোর নাম হচ্ছে কোয়ান্টাম। তাহলে এই ক্ষুদ্র শক্তির প্যাকেটটার নাম হচ্ছে কি কোয়ান্টাম। আর অনেকগুলো কোয়ান্টামকে একত্রে বলা হয় কোয়ান্টা। কোয়ান্টা হচ্ছে এক বচন, আর কোয়ান্টা হচ্ছে বহু বচন, আর কোয়ান্টাম এক বচন। তাহলে অনেক এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটগুলোকে সামষ্টিকভাবে বলা হয় কোয়ান্টা। এই কোয়ান্টাম শব্দটাকে ব্যবহার না করে বিজ্ঞানী আইনস্টাইন পরবর্তীতে আলোর এই ক্ষুদ্র কণাগুলোর নাম দেন হচ্ছে ফোটন। ক্ষুদ্র কণাগুলোর নাম দেন ফোটন। বিকিরিত বা শোষিত আলোর শক্তি আলোর কম্পাঙ্কের কি সমানুপাতিক। কোন বস্তু থেকে বস্তু কি আসলে এখানে কি সব সময় শক্তি বিকিরণ করবে বা শক্তি নির্গত করবে এরকম না, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করবে না, বরঞ্চ শক্তি বিকিরণ যদি করে তাহলে তো ওই বস্তুটার শক্তি কমতে থাকে। বস্তুটার শক্তি যদি কমতে থাকে তাহলে বস্তুটার অভ্যন্তরীণ শক্তি কমতে থাকলে কি হবে? ওই যে আইনস্টাইনের আপেক্ষিকতার যে সমীকরণ আছে E = mc², এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। E = mc²। আচ্ছা, যদি কোনো 1 কেজি ভরের বস্তুকে আমরা কি আলোতে রূপান্তরিত করি, 1 কেজি ভরের বস্তুকে আলোতে রূপান্তরিত করি, এখন আলোর বেগ হচ্ছে কত? 3 into 10 to the power তাহলে এটা 1 ইন্টু কি 3 into 10 to the power 8, এটার উপর হবে কি স্কয়ার, meter per second হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে। তাহলে এর যে মানটা পাওয়া যাবে তাহলে এটা কি পাওয়া যাচ্ছে 3 into 10 to the power 8 এর উপর কি স্কয়ার, এই পরিমাণ জুল, এত জুল শক্তি পরিণত। তাহলে আইনস্টাইন কি বলছিলেন যে বস্তুকে শক্তিতে রূপান্তরিত করা যায় আর শক্তিকে কি বস্তুতে রূপান্তরিত করা যায়। তাহলে এই বস্তুর শক্তি এবং কি ভরের সম্পর্কের সমীকরণ হচ্ছে এটা। তো এখানে দেখো বস্তু যদি সব সময় কি শক্তি বিকিরণ করতেই থাকে তাহলে বস্তুর ভর কমে যাওয়ার কথা, বস্তুর ভর হ্রাস হওয়ার কথা। তো হ্রাস পেতে পেতে একসময় বস্তু কি হয়ে যাওয়ার কথা, বিলীন হয়ে যাওয়ার কথা, নাথিং হয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো বস্তুই তো নাথিং হয় না। তো তিনি এই জন্য প্লাঙ্ক কি বলছেন যে আসলে বস্তু সবসময় শক্তি বিকিরণ করে না,
কিছু শক্তি বিকিরণ করে এক পাশ থেকে, আবার পরিবেশ থেকে শক্তি শোষণও করতে পারে। তাহলে বস্তুর দ্বারা কি হয়, শক্তির বিকিরণও হয়, আবার শক্তির কি শোষণও হয়, বিকিরণও হয়, দুটাই হয়। তাহলে নিরবিচ্ছিন্ন ভাবে কোনো বস্তু আসলে শক্তি খালি বিকিরণ করবে এরকম হয় না। তাহলে বিকিরণ করতে করতে একসময় শক্তি যখন কি পরিবেশের শক্তি থেকে কম হয়ে যায়, তখন ওই বস্তু পরিবেশ থেকে আবার কি শক্তি শোষণ করে। ওকে, তাহলে বিকিরিত বা জি স্যার। শোষিত আলোর শক্তি আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। ই সমানুপাতিক কি নিউ। তাহলে ই সমান সমান কি এইচ নিউ। এটা এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, এখন এইচ সমান সমান কি ই ডিভাইডেড বাই নিউ। এখান থেকে আমরা প্লাঙ্কের ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের সংজ্ঞাটা কি হতে পারে? এটা তো আলোর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যে কোনো আলোর শক্তি এবং কম্পাঙ্কের অনুপাত একটা ধ্রুব রাশি হবে। এই ধ্রুব রাশির নাম হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ। এখন সাদা আলোর জন্য মনে করো, আমরা জাস্ট ধরলাম বোঝার জন্য, শক্তির মান 10, তার কম্পাঙ্ক হচ্ছে মনে করো 2, তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান হবে কত, ধরো 5। এটা সাদা আলোর জন্য বললাম। তাহলে লাল আলোর জন্য ধরলাম কি, যে শক্তির মান 8। আচ্ছা, শক্তির মান 8 না ধরে অন্য কিছু ধরি। লাল আলোর জন্য শক্তির মান ধরো 5 আর তার কম্পাঙ্ক হচ্ছে 1। তাহলে লাল আলোর জন্য ধ্রুবকটার মান কি হবে 5। অর্থাৎ যে কোনো আলোর শক্তিকে তার কম্পাঙ্ক দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায়, এই মানটা সবসময় স্থির থাকে, এবং এই মানটা সবসময় কি হয়, যে কোনো আলোর, ধরো লাল আলোর শক্তিকে লাল আলোর কম্পাঙ্ক দ্বারা ভাগ করলাম, তাহলে যা হবে নীল আলোর শক্তিকে নীল আলোর কম্পাঙ্ক দ্বারা ভাগ করলেও তাই হবে, হলুদ আলোর শক্তিকে হলুদ আলোর কম্পাঙ্ক দ্বারা ভাগ করলেও তাই হবে। তার মানে যে কোনো আলোর শক্তিকে তার কম্পাঙ্ক দ্বারা। স্যার এই কম্পাঙ্ক আর শক্তিটা কি দেওয়া থাকবে নাকি মুখস্থ করতে হবে? এটা তোমাদেরকে ইয়ে করা লাগবে না, এটা জাস্ট প্লাঙ্কের ধ্রুবকের সংজ্ঞায়িত করতেছি। শক্তির মান এগুলা কম্পাঙ্ক মুখস্থ করতে হবে না, এই ধ্রুবক মুখস্থ। তোমরা যারা আসো আজকে, তোমাদেরকে 5টা জিনিস বলে মুখস্থ করবা। স স স স আর ম। সতে সংজ্ঞা, সতে সূত্র, সতে সংকেত, সতে সমীকরণ, আর মতে মান। সব মান মুখস্থ করা সম্ভব না। পৃথিবীতে কয়েক কোটি মান আছে, কোটি কোটি, কয়েক কোটি কেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মান আছে। এই মান মুখস্থ করা সম্ভব না। আমরা কোন মান মুখস্থ করব? আমার বিষয়ের সাথে রিলেটেড গুরুত্বপূর্ণ ধ্রুবক মান, গুরুত্বপূর্ণ ধ্রুবকগুলোর মানগুলোকে আমরা মুখস্থ করব। তাহলে এই কয়েকটা জিনিস যদি যে কোনো সাবজেক্টের মুখস্থ করতে পারো বা ধরে রাখতে পারো, এটাই হচ্ছে বেসিক জ্ঞান। সংজ্ঞা মুখস্থ থাকবে, যে তরঙ্গ সংখ্যা কি, কম্পাঙ্ক কি, তারপর কি এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য কি, এই যে তথ্য সূত্র যেটা, এটা একটা সূত্রের মতো। ই সমানুপাতিক কি নিউ, সূত্রের মতো না? কুলম্বের সূত্র, এই আইনস্টাইন। সূত্রগুলো কই পাবো? হ্যাঁ, তাহলে এরকম সূত্র, সংজ্ঞা, সংকেত, সমীকরণ। এতগুলো সূত্রগুলো আপনি যে বললেন কই পাবো এগুলা? বই পাবো? বই তো বই কোন? তোমরা পড়ছো তো এগুলা, কুলম্বের সূত্র পড়ছো না? না স্যার, মানে হচ্ছে কি যে আরো আছে অনেকগুলা, এগুলা পড়তে হবে নাকি? হ্যাঁ, জি স্যার, এগুলো তো পড়ছি। ধারাবাহিকভাবে পেয়ে যাবা। যে যে বিষয়ের সাথে যেরকম সূত্র, এটা তো আমি কমন ভাবে বলছি। এখন মনে করো বায়োলজিতে কিছু সূত্র আছে, তোমার হচ্ছে ফিজিক্সে কিছু সূত্র আছে, কেমিস্ট্রিতে কিছু সূত্র আছে। তাহলে এরকম আলাদা আলাদা বিষয়ের সাথে রিলেটেড গুরুত্বপূর্ণ সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমার কি সাবজেক্টের সাথে বা চ্যাপ্টারের সাথে রিলেটেড সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে হবে, আয়ত্তে রাখতে হবে। মুখস্থ রাখা বলতে আয়ত্তে রাখতে হবে। মুখস্থ বলতে তো অনেকেই বোঝে যে কি খালি মুখস্থ করা, তা খালি মুখস্থ না।
বিষয়টা বুঝে তার অভ্যন্তরীণ গুরু রহস্যটা বুঝে ওই বিষয়টাকে কি আয়ত্তে রাখাই হচ্ছে কি আসলে মুখস্থ করা। আচ্ছা, তারপর সংকেত মুখস্থ করবা, যেমন হচ্ছে কি সংকেত, প্রতীক, তারপর সমীকরণ। ই সমান এম সি স্কয়ার, এটা আইনস্টাইনের সমীকরণ। H2O পানির সংকেত, তারপর প্রতীক আছে পিটি প্লাটিনামের প্রতীক, এগুলো মৌলিক বিষয়। আর গুরুত্বপূর্ণ মান, এখন ফিজিক্সে মনে করো কি মহাকর্ষীয় ধ্রুবকের মান, কেমিস্ট্রিতে পারমাণবিক সংখ্যা, যোজনী, পারমাণবিক ভর, ভর সংখ্যা, এগুলো কোনো নির্দিষ্ট মৌলের জন্য কি কনস্ট্যান্ট থাকতে পারে। যে বিষয়গুলো কনস্ট্যান্ট এগুলো মুখস্থ করতে হবে। আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি, কারণ সব মৌলের আয়নীকরণ শক্তি মুখস্থ করা সম্ভব না। গুরুত্বপূর্ণ, সব সময় মাথায় রাখবা গুরুত্বপূর্ণ। এখন ইম্পর্টেন্সটা বুঝতে হবে, যেটা আমার পারিপার্শ্বিক কাজ করার জন্য ব্যবহার করব আমি। দেখা যাচ্ছে যে আমি সোডিয়াম ক্লোরাইড লবণ খুব বেশি ব্যবহার করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণের আণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর কত, ক্লোরিনের পারমাণবিক ভর কত, এই বিষয়গুলো। এখন মনে করো অ্যাস্টাটিন খুব বেশি ইউজ হয় না, তাহলে অ্যাস্টাটিনের পারমাণবিক ভর, তারপর অ্যাস্টাটিনের পারমাণবিক সংখ্যা, এটা যে মুখস্থ রাখতেই হবে এরকম বিষয় না। তাহলে এটা না রাখলেও চলবে, কিন্তু ক্লোরিনটা রাখতেই হবে। বোঝা গেছে কি বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, এই সমীকরণটাকে বলা হয় প্লাঙ্কের সমীকরণ। ই সমান সমান এইচ নিউ, এটাকে বলা হয় প্লাঙ্কের সমীকরণ। তাহলে এখানে এইচ এর মান এই যে এসআই সিস্টেমে আর কি সিজিএস সিস্টেমে দেয়া আছে। এই যে প্লাঙ্কের ধ্রুবকের সংজ্ঞা যেটা বলছি, যে কোনো আলোর শক্তি এবং কম্পাঙ্কের অনুপাত একটি ধ্রুব রাশি, এই ধ্রুবককেই প্লাঙ্কের ধ্রুবক বলে। বইয়ে প্লাঙ্কের ধ্রুবকের এরকম সংজ্ঞা পাবা না, এটা জাস্ট মনে রাখার জন্য আমি বানাই দিছি, বোঝার জন্য বিষয়টাকে, যে আসলে প্লাঙ্কের ধ্রুবকের বিষয়টা কি। তাহলে বইয়ে সরাসরি এগুলো পাবা না। আচ্ছা, ই হচ্ছে বিকিরিত আলোর শক্তি হতে পারে, আবার শোষিত আলোর শক্তিও হতে পারে। যেহেতু আচ্ছা শোষিত আলোর তো কি পাবা না, কম্পাঙ্ক পাবা না, তাহলে আমরা সবসময় এটা বিকিরিত আলোর জন্য এই সমীকরণটা ব্যবহার করব। ই সমান সমান এইচ নিউ, এই সমীকরণটা শুধু বিকিরিত আলোর জন্যই কি ব্যবহার করব, শোষিত আলোর জন্য। আচ্ছা, তাহলে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের সমীকরণ আমার মনে হয় বুঝছো। আর এখানে যেহেতু সমীকরণ শিখছো তোমরা, প্লাঙ্কের সমীকরণ, তাহলে এখানে তোমরা এই মডেলের ম্যাথ গুলো করতে পারবা। আলোর শক্তির মান দেয়া আছে, কম্পাঙ্ক কত, তাহলে এবার শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ই সমান সমান কি সমান সমান এইচ নিউ। নিউ তাহলে নিউ কম্পাঙ্ক বের করবো, নিউ সমান সমান কি ই বাই এইচ, জি স্যার। ই বাই এইচ। তাহলে ই এর মান এইচ এর মান তো কনস্ট্যান্ট আর ই এর মান দেওয়া আছে। দেয়া আছে, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, পারবা। তাহলে এগুলো জি স্যার, পরেরটা একই রকম। এটা কিলোজুলতে আছে, কিলোজুলকে জুল করে নিতে হবে, অর্থাৎ এসআই সিস্টেমে করতে হবে, অথবা কিলোজুলকে তোমরা আরগে করে নিয়ে সিজিএস সিস্টেমের মানটা বের করতে পারো। বোঝা গেছে কি? তবে কম্পাঙ্ক কখনো সিজিএস সিস্টেমে হয় না, সব কম্পাঙ্ক যেভাবেই বের করেন না কেন একক হার্টজ হবে এবং ওর মানটা হবে কি ওই এসআই সিস্টেম। যেমন সময়ের একক আমরা সব সময় টি সমান সমান যেহেতু সেকেন্ড ইউজ করি, আর কম্পাঙ্ক যেহেতু হার্টজ, হার্টজ মানে কি পার সেকেন্ড, তাহলে এটার সিজিএস এসআই বলতে কিছু নেই। আচ্ছা, এই যে মডেল গুলো দেয়া আছে এগুলো তোমরা পারবা, তাহলে এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য দেয়া আছে যেন বিষয়গুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত হয়। এই ফিজিক্সের পড়াগুলো কেমিস্ট্রিতেও আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি অনেক রিলেটেড, এই যে পরমাণুর গঠন তোমাদের ফিজিক্সেও আছে, বুঝছো কি? আচ্ছা, কম্পাঙ্কের একক এখানে কি কিলো হার্টজ, কিলো হার্টজ নিয়ে কাজ করা যাবে না, সব সময় কম্পাঙ্কের একক হার্টজ নিয়ে কাজ করতে হবে। সিজিএস সিস্টেমে কাজ করো আর এসআই সিস্টেমে কাজ করো, কম্পাঙ্কের একক হবে হার্টজ। এখানে একটা বিষয় হচ্ছে কি, কোন পরমাণুর দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য 6.85 × 10⁻⁻13 আর্ক। তাহলে শক্তির পার্থক্যকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। ডেল ই সমান সমান কি 6.85 ইন্টু কি 10⁻⁻13, এটা কি
আর এসআই সিজিএস সিস্টেমে দেয়া আছে। এখন বলছে ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডার মান বের করতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল হোয়াট, কারণ আমাদের সূত্র দেখো ই সমান সমান এইচ নিউ এর জায়গায় এবার আমরা সূত্র ইউজ করব ডেল ই সমান সমান কি এইচ নিউ। এখন নিউ সমান সমান আবার জানি সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। নিউ সমান সমান কি, এখন এইচ সিটাও ধ্রুবক, এইচ ধ্রুবক সিও ধ্রুবক, তাহলে ল্যামডার মান বের করা যাবে ল্যামডা ইকুয়াল এইচ সি ডিভাইডেড বাই ডেলি। এখন এটা যেহেতু আর্ক এককে আছে তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান সিজিএস সিস্টেমে যে মান আছে 10⁻⁻7 দ্বারা সেই মান ব্যবহার করব। আলোর বেগের মান সিজিএস সিস্টেমে 3 × 10⁸ না 3 × 10⁻10 ব্যবহার করব সেন্টিমিটার পার সেকেন্ড। এই যে কোনো বিভিন্ন রাশিগুলো যে থাকে তাদের একক বা ইউনিটটা কি হতে হবে, প্যারালাল, কোন একটা নির্দিষ্ট সিস্টেমের জন্য নির্দিষ্ট। তাহলে এসআই সিস্টেমে যদি কাজ করতাম তাহলে আর্কটাকে জুল করে নিতাম, প্লাঙ্কের ধ্রুবকের জুল সেকেন্ড এককে যে মান আছে সেটা বসাতাম, আর আলোর বেগ মিটার পার সেকেন্ড এককে যেটা আছে সেটা বসাতাম। এটা কি বুঝছো? প্যারালাল করার বিষয় সবাই কি বুঝছো? স্যার আর্ক থেকে জুল করে তো দেখেন তো স্যার, আর্ক থেকে জুল করে দেখাবো তাই না? ওকে, মনে করো এটা আছে কি আর্ক 6.85 ইন্টু 10⁻³ কি -13। এখন শোনো আমরা জানি 1 জুল ইকুয়াল 10⁻³ কি 7 আর্ক। তাহলে 1 আর্ক সমান সমান কত? 10⁻7 আর্ক জুল। তার মানে এই 1টা বাদ দাও, আর্কের জায়গায় আমরা 10⁻7 জুল এটা দ্বারা গুণ করে দেব, তাহলে ইনটু 10⁻⁻7 জুল। এটা কি বুঝছো? শুধু আর্ক যেটা আছে আর্ক অংশটা বাদ দিলাম, এই আর্ক সমান সমান 10⁻⁻7 জুল এটা বসাই দিলাম, তাহলে এত কি জুল হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এভাবে কনভার্ট করতে হবে। আমার মনে হয় কনভার্ট করার বিষয়টা অনেকের প্র্যাকটিসের দরকার আছে, তাহলে এটা প্র্যাকটিস করবা, তাহলে এইভাবেই তোমরা এই মানটা বের করতে পারবা। তাহলে এগুলো ছোট ছোট ম্যাথ কিন্তু জাস্ট প্র্যাকটিসের জন্য, এগুলা এরপর দেখা যাবে যে একবার করলে দ্বিতীয়বার আর কখনো করা লাগবে না। ওকে, মানে তোমাদের এই যে ইউনিট কনভার্টের কাজটা যেন কি হেভি সুয়েট হয় তার জন্য এগুলা দেওয়া হয়েছে। আচ্ছা, ডি ব্রগলি সমীকরণ আমরা পড়বো না, আমাদের মনে করো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য এবং এর সাথে রিলেটেড শক্তি, তারপর কম্পাঙ্কের সাথে রিলেটেড আলোর বেগ, তরঙ্গদৈর্ঘ্য, এই বিষয়গুলো আমরা শিখে নিলাম। আবার দেখো ই সমান সমান যেহেতু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এটাকে কি লেখা যায়? এইচ সি, এই 1/λটাকে আলাদাভাবে 1/λ লেখা যায় না এরকম করে? যাবে কি? জি স্যার। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ সি 1/λ মানে কি নিউ বার, এইচ সি নিউ বারও বের করতে পারি। তাহলে এখানে দেখো কয়েকটা বিষয়, ই সমান সমান এইচ নিউ, এই যে এই রাশিগুলোর দেখো এই কম্পাঙ্ক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা, এই চারটা রাশির যে কোনো একটার মান যদি জানা থাকে অন্য যে কোনোটাই বের করা যাবে, যাবে না? জি স্যার। কম্পাঙ্ক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য আর কি তরঙ্গ সংখ্যা নিউ বার, এই চারটার যে কোনো একটা রাশির মান যদি দেয়া থাকে অন্য যে কোনোটাই বের করা যাবে। তাহলে ওগুলোই প্র্যাকটিস করার জন্য এই ম্যাথ গুলো দেয়া হয়েছে। তাহলে আজকে আমি কিন্তু আর ওই দিকে গেলাম না, থাকলাম এই পর্যন্তই। ওইদিকে কি যাবো? বোরের পরমাণু মডেলে গেলাম না। বোরের পরমাণু মডেল হচ্ছে এই যে এটা। পরমাণু মডেল পড়তে গেলে আমাদের এই যে এটা হচ্ছে বোরের পরমাণু মডেল, এখান থেকে শুরু হবে। তাহলে তোমাদের কাছে পিডিএফ ফাইল দেয়া আছে না?
জি স্যার আছে। আরো বই আছে, বই থেকে বোরের পরমাণু মডেলের এই বিষয়গুলো দেখবা। 19-এও মোটামুটি পড়ছো, এখানে একটু এক্সট্রা ভাবে কি অতিরিক্ত কিছু শিখবা আর কি। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিন বোরের পরমাণু মডেলটা ভালোভাবে শিখবো। তাহলে ওই লেকচারটা শেষ হলো না কিন্তু। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।